তোমরা এত লোক মিলেও একজন আইএএস অফিসারের জালিয়াতি কোনোভাবে ধরতে কেন পারছো না? এরকম হতে থাকলে তো পুরো সিস্টেম নষ্ট করে ফেলবে। কি করব স্যার, যত লোক লাগিয়েছি কোনোভাবেই তো কাজ হচ্ছে না। বুঝতে পেরেছি, এবার আমি নিজে যাব ওর জালিয়াতি ধরার জন্য। কি বলেন, সে যদি আপনাকে চিনে ফেলে? তাছাড়া আপনি একজন মন্ত্রী হয়ে কিনা সামান্য একজন আইএএস অফিসারের সিকিউরিটি হয়ে যাবেন? একমাত্র সিকিউরিটি ওর সাথে থাকে, ও যেখানে যায় ওরাও সেখানে যায়। সেজন্য সিকিউরিটি হয়ে গেলে সব খোঁজ পাবো, ও কখন কোথায় যায় কি করে। কিন্তু স্যার, সবটা জানার পরে আপনি কি করবেন? ওকে জনগণের সামনে এনে এমন শাস্তি দেব যা ও কখনো কল্পনা করতে পারবে না। কিন্তু সে কেন সিকিউরিটি রাখতে যাবে? খোঁজ নিয়ে জানতে পেরেছি ওকে তো দুজন সিকিউরিটি দেওয়া হয়েছে, তাদের দুজনকেই ও চেঞ্জ করতে চায়, সেজন্য আবেদন করেছে। আমি তো নিশ্চিত ওরা কিছু তথ্য পেয়েছে। তাহলে ওদের থেকে জেনে নেই। সবটা জানা শেষ, সেজন্য ওর আবেদন মঞ্জুর করে আমি নিজেই ওর সিকিউরিটি হয়ে যাব। কিন্তু স্যার, আপনার সিকিউরিটি কি হবে? আমার কিছুই হবে না। কাল থেকে আমি কয়েকটা দিনের জন্য ওর সিকিউরিটি হয়ে গেলাম। ওখানে ডিউটি শেষ করে আমি এখানে এসে কাজ করে নেব। কিন্তু স্যার, যদি আপনার খোঁজ করে কেউ? বলবে আমি দেশের বাইরে আছি। জি স্যার, তাই হবে। 2 দিন পরে আকাশ সিকিউরিটি হিসেবে জয়েন করে চলে আসে অভির বাড়িতে। তুই কে, আর এই বাড়িতে কি করে এলি? স্যার, আমি আপনার নতুন সিকিউরিটি। তোর কার্ডটা দেখা, সাথে পেপারগুলো। কাগজ আর কার্ড দেখায়, সেগুলো দেখে অভির বিশ্বাস হয়, কেননা সব কাগজ তো আসল। তাহলে এখন কাজের কথায় আসি। আমার সিকিউরিটি সেহেতু আমি যা যা বলবো সেইগুলো তোমাকে শুনতে হবে। যা অর্ডার দিব সেগুলো কোনো কারণ জিজ্ঞেস না করেই করতে হবে। ঠিক আছে স্যার, তাই হবে। চলো তাহলে। প্রথমত অভির সাথে অফিসে আসে। অফিসে এসেই আকাশের চোখ পড়ে একটা মেয়ের দিকে। মেয়েটাকে দেখে আকাশ পুরোই ফিদা হয়েছে, এক নয়নই তাকিয়ে আছে। এত সুন্দর একটা মেয়ে এই অফিসে কাজ করে, তাহলে তো এই অভি ওকেও প্রস্তাব দিয়েছে। একটা কাজ করি, মেয়েটার সাথে আস্তে আস্তে ভাব জমাতে থাকি, তাহলে বুঝতে পারবো। যদি মেয়েটার সাথে খারাপ কোনো ঘটনা না ঘটে তাহলে আমি ওকেই বিয়ে করব। তখনই অভি আকাশকে বাহিরে অপেক্ষা করতে বলে। বাহিরে এসে দাঁড়িয়ে থাকে, তখন মেয়েটা এসে একটা চেয়ার দেয়। এখানে বসুন। স্যার বের হতে 3 থেকে 4 ঘন্টা তো লাগবে, এতক্ষণ দাঁড়িয়ে না থেকে বসে থাকুন। আচ্ছা, উনি কি সবসময় এরকম এই সময়টার ভিতরে থাকে? হ্যাঁ, ভিতরে কি কাজ করে তা আমরা জানি না। লোকজন আসে যায়, কিন্তু ভিতরে কি হয় তা আমরা জানি না। আচ্ছা, আপনার নাম? ইরা চৌধুরী। তবে চৌধুরীদের মতো এত টাকা সম্পদ নেই। তা আপনার নাম? পারভেজ হোসেন আকাশ। ধন্যবাদ আপনাকে চ্যাটে দেওয়ার জন্য। ওনার সাথে কাজ তো করতেছেন, তবে একটু সাবধান থাকবেন। কি বলেন? সে কি আপনাদের কাউকে বকাবকি বা অন্য কোনো কিছু করে? পুরো অফিসটা ওনার আন্ডারে তো, সেজন্য উনি যা ইচ্ছে তাই করে বেড়ায়। যে ওনার কথা শুনে না তাকে উনি বের করে দেয় অফিস থেকে। আচ্ছা, ওনার সাথে মেয়েদের কোনো চক্কর নেই তো? ওটা তো আছে, তবে এখানে আমার আগে একটা মেয়ে ছিল। ওই মেয়েকে কি যেন প্রস্তাব দেয়, রাজি হয়নি বলে ওকে ট্রান্সফার করে দেয়। এরকমটা আমি শুনেছি এখানে আসার পরে। কত বছর হলো? আমি তো এসেছি সবে মাত্র 1 মাস হলো। আমি নিজেও ভয়ে আছি, কখন উনি আমাকে এরকম প্রস্তাব দিয়ে বসে আর আমি রাজি না হলে আমাকেও সেমভাবে বের করে দেবে। তো আপনারা পুলিশকে বলেন। উনি তো পুলিশের থেকেও অধিক ক্ষমতার অধিকারী। কথাটা তো ঠিক বলেছেন। যাদের কাছে বিচার দিব তারা সবাই তো অফিসারের কথায় উঠে আর বসে। উপরের স্তরের কারোর সাথে তো আমাদের যোগাযোগ নেই যে এখানে এসে কথা বলে যাব। তার মানে এটা দাঁড়ালো আপনারা সবাই ওনার কাছে জিম্মি। অনেকটা সেরকমই ধরে নিতে পারেন, কিন্তু আপনার ভাগ্যে না জানি কি আছে। আমার আবার কি হবে? উনি যে পরিমাণে রাগে, না জানি আপনার কি হাল করে। পার্সোনালভাবে কিছু কথা বলা যাবে কি? কি কথা? এখানে তো সব কথা বলা সম্ভব না, অনেকে পরে অন্যভাবে তা নিবে। ঠিক আছে, তাহলে আপনার নাম্বার দিন, রাতে কল দেব। ঠিক আছে। নাম্বার দিয়ে দেয়।
ওই দিনটা তো আকাশের মোটামুটি কাটতে থাকে। কিছুক্ষণ পরে অভি বের হয় অফিস থেকে। স্যার এখন কোথায় যাবেন? আমি কোথায় যাব না যাব তা কি তোমাকে বলতে হবে আমার? আপনি কোথায় যাবেন তা যদি আমাকে বলে দেন তাহলে আমার জন্যই অনেক সুবিধা হয়। অফিস সময় তো শেষ, তাই তুমি আমাকে বাসায় পৌঁছে দিয়ে তোমার বাসায় যাও। ঠিক আছে স্যার। অভিকে ওর বাসায় পৌঁছে দিয়ে চলে আসে আকাশ ওর বাড়িতে। ওখানে আসার পরে স্যার, কিছু কি জানতে পেরেছেন? কিছু তথ্য পেয়েছি, তবে ওকে ধরতে যা কিছু লাগবে তা জোগাড় করতে সময় লাগবে অনেক। তাহলে এখন কি করবেন? যেভাবে চলতেছে সেভাবে চলতে থাকুক, দেখি না কি হয়। কিন্তু আপনি যদি সংসদে না যান তখন তো ওই দিকের কাজও হবে না। যখন কাজ বেশি পড়বে তখন না হয় যাব। যেমনটা আপনার ইচ্ছে স্যার। তবে স্যার, আপনি নিজে যে এরকম কাজ করবেন তা কিন্তু আমি মোটেও ভাবিনি একটুও। মানুষের সেবা করার জন্য মন্ত্রী হয়েছি, তাদের সুযোগ সুবিধা তো আমাকেই দেখতে হবে। ঠিক আছে স্যার। কথাটা বলতে বলতে তখনই অচেনা একটা নাম্বার থেকে কল আসে। আমার নাম্বারে অচেনা নাম্বার থেকে কল এসেছে। হয়তো কাউকে নাম্বার দিয়েছিলেন। স্যার, কল রিসিভ করে কথা তো বলুন। তুমিও যাও তাহলে। রিসিভ করে কথা বলতে থাকে। কে বলছেন? এরা বলতেছি। এই নামে তো আমি কাউকে চিনি না। আজকে অফিসে যে আপনার নাম্বার নিয়েছি। এখন মনে পড়ছে। জি বলুন। ব্যস্ত কি বেশি? এতটা ব্যস্ত না। আচ্ছা শুনুন তাহলে, স্যার যে খারাপ কাজ করে সেটা আমরা সবাই জানি, তবে কী রকম খারাপ কাজ করে তা জানি না। সেই জন্য আপনি ওনার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কি বলেন? আগের সিকিউরিটি কি তাহলে? ঠিক ধরেছেন। তার কোনো কিছু কি জানেন ওনার সম্পর্কে? ইরা এবার এক এক করে সব কিছু বলতে থাকে। সবটা শোনার পরেই আপনি ওনার সম্পর্কে এত কিছু জানেন অথচ উনি আপনার কোনো ক্ষতি করছে না? আমি যে এত কিছু জানি সেটা তো উনি আর জানে না। সিকিউরিটি জানতো বলেই তো ওনাকে বের করে দিয়েছে। বুঝতে পেরেছি আমি আপনার কথা। তবে সাবধানে থাকবেন, উনি কিন্তু অনেক সাংঘাতিক একজন লোক। কথা শেষ করে বসে আছে আর ভাবতে থাকে। আচ্ছা, ওই রুমে তো একটা ক্যামেরা বসাতে পারি, তাহলে অভি কী করছে না করছে সব কিছু দেখতেও পারবো। তাহলে কাল দেখে আসবো কিভাবে কি করা যায়। পরে অফিসে আসে। অভি ভেতরে যায়। কাজ শেষ হলে রুম আবার আটকে ফেলে। স্যার, রুম বন্ধ করলেন কেন? সেটা কি তোকে বলতে হবে? না মানে যদি এরকমভাবে বন্ধ করে রাখেন তাহলে বাকিদের যদি কোনো কাজ থাকে তারা সেগুলো করবে কি করে? ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তোর যে কাজ সেটা তুই কর। ঠিক আছে স্যার। আমি একটু বাইরে যাব, তুই তাহলে অন্যদিকে যা। ঠিক আছে স্যার। বের হয়ে চলে আসে ওখান থেকে। কিন্তু ইরার কাজ এখনো শেষ হয়নি, সেজন্য ওর কাছে আসে। এ কি, আপনি এখানে? অভি স্যার যেখানে আমিও তো সেখানে থাকবো। ওনার রুম তো ওই দিকে। আপনার তো তাহলে ওই দিকে থাকার কথা। উনি কোনো কাজে গিয়েছে, সেজন্য আমি ভাবলাম একটু আশেপাশে হেঁটে দেখি আর কি। উনি তো আজকে হোটেলে যাবে। হোটেলে কেন? উনি কিছু মেয়ের সাথে সময় কাটাতে গেছে। কি বলেন? এত খারাপ উনি? জি, ঠিক ধরেছেন। আর এইসব তথ্য আমি ওনার আগের বডিগার্ড থেকে পেয়েছি। তাহলে কি আমার মতো খাতির ওই বডিগার্ডের সাথেও ছিল? কি যে বলেন না, আগের বডিগার্ড বয়স হবে তাও 40+। বুঝতে পেরেছি। অফিসার যখন জানতে পেরেছে আগের বডিগার্ড সব কিছু জেনে গেছে সেজন্য তাকে বদলি করে ফেলেছে, কিন্তু সে বডিগার্ড আপনাকে আবার সবটা বলে গেছে। ঠিক তাই। আবার আপনি যখন সব জেনে যাবেন তখন আপনাকেও বের করে দিবে। তবে উনি কোন হোটেলে যায় এটা বডিগার্ড জানে না। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কথাগুলো। যাক, ওইগুলো বলার জন্য আপনাকে ধন্যবাদ। দুপুরে খেয়েছেন? সবে মাত্র 2টা বাজে। একটু পরেই খাবারের সময় হবে। চলুন তাহলে বাইরে এসে খাবো। ঠিকই আছে, চলুন। ওরা বাইরে খেতে যায়। রেস্টুরেন্টে থেকে বের হতেই অভিকে দেখতে পায় একটা বাসা থেকে বের হয়েছে। অফিসার এখানে কি করে? সেসব তো আমরা জানি না। আচ্ছা, উনি মেয়ে নিয়ে? এখানে তো 40টা পরিবার থাকে, কিভাবে বুঝবো কোন বাসায় গিয়েছে? সিসিটিভি দেখলেই তো বুঝতে পারবো। তোমার মাথায় কি গোবর ছাড়া কিছু নেই? এখানে চাইলেই তো আমাদের সিসিটিভি ফুটেজ দেবে। আমরা বলবো আইএএস অফিসে কাজ করি। তাহলে ব্যাপারটা তো অফিসার জেনে যাবে, তারপর তোমার চাকরি তো যাবে, সেটা আমারটাও। আচ্ছা, আমরা ওনার সম্পর্কে কেন জানতে চাইছি?
এমনিতেই যার সাথে কাজ করতেছি তার সম্পর্কে একটু একটু খোঁজখবর তো নেওয়া দরকার। এটা ঠিক বলেছ। এখন চলি, বাসে যাব। আমি নামিয়ে দেবো কি? কি দরকার? একা একা যাওয়াচ্ছে, ভাবলাম আমি নামিয়ে যাই। আমাকে সাথে করে নিয়ে বাসা চেনার ধান্দা? তোমার সাথে না এলেও আমি তোমার বাসায় ঠিকানা কালকের ভিতরে বের করতে পারবো। চ্যালেঞ্জ করছেন? ধরে নিন তেমনই কিছু। ঠিক আছে, যদি আমার বাসার ঠিকানা বের করতে পারেন তাহলে যা চাইবেন তাই পাবেন। ভেবে বলছেন তো? 100% ভেবেই বলেছি। ঠিক আছে, কালকে জানাবো। ইরা চলে যায়। তারপর আকাশ শহরের মেইন সার্ভার রুমে আসে, যেখানে পুরো শহরের ভিডিও আছে। ওখানে আকাশকে দেখে স্যার আপনি এখানে? আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানার ভিডিও আমার চাই। জি অবশ্যই পাবেন, আপনি বসুন, আমি নাস্তা নিয়ে আসতেছি। ততক্ষণে ওরা বের করতে থাকুক। কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসে। এর ভেতরে ভিডিও দেখতে থাকে। আমার পাশে যে মেয়েটি আছে ওই মেয়েটি এখান থেকে ঠিক কোন জায়গায় নেমেছে তা আমি দেখতে চাই। মেয়েটি কোনো কিছু চুরি করেছে বা আপনার সাথে কোনো বেয়াদবি কি করেছে? যা করতে বলেছি তা করো। ওরা ভিডিও দেখতে থাকে, যে যে জায়গায় ট্যাক্সি গিয়েছে সবটা দেখতে থাকে এক এক করে। সবটা দেখা শেষ হলে উনি তো এই বাড়িতে ঢুকলো। ঠিকানা কোথায়? ঠিকানা নিয়ে রাতেই ওই ঠিকানায় চলে আসে। সবাই যখন ঘুমায় তখন চুপি চুপি ছাদে চলে আসে। নিচে নেমে রুম খুঁজতে থাকে। তখন ইরার রুমটা খুঁজে পায়। তবে ইরা তখন ঘুমানোর প্রস্তুতি নেয়। জামা চেঞ্জ করে, নাইট ড্রেস পরে নেয়। তা দরজার সামনে দাঁড়িয়ে দেখতে থাকে। দেখে তো আকাশ ইরার উপরে পুরোই চিদা হয়ে যায়। লাইট অফ করে ইরা ঘুমিয়ে যায়। সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে একটা ফুল দেখতে পায় আয়নার সামনে। কি ব্যাপার, এখানে ফুল কে রাখলো? ও মা, ফুলের সাথে আবার একটা চিঠিও দেখতেছে। চিঠি খুলে পড়তে থাকে। চিঠি পড়ে ইরা যতটা না অবাক হয় ঠিক ততটাই লজ্জা পায়। কেন পায় তা পুরো চিঠি পড়লে আপনারা জানতে পারবেন, কিন্তু সে লেখাগুলো জানানো হবে না আপনাদের। তবে যখন দরকার পড়বে তখন জানাবো একটু একটু করে। হায় আল্লাহ, হে কি সর্বনাশ হলো আমার! কি করে আমার ঠিকানা পেল? ঠিকানার সাথে সব দেখে নিল। অফিসে যেয়ে ব্যাটাকে ভালো করে মজা বুঝাবো। অফিসে চলে আসে, কিন্তু সেখানে এসে আকাশকে দেখতে পায়নি। কি ব্যাপার, গেল কোথায়? 11টায় অভির সাথে আকাশের আগমন হয়। আকাশকে দেখে ইরা তো চোখে চোখ মেলাতে পারছে না। অভি কেবিনে চলে যায়। যাওয়ার পরে ইরা আসে আকাশের কাছে। আপনাকে আমি যতটা ভালো মনে করেছিলাম আপনি ততটাই লুচু। বুঝলাম না আমি কি করেছি। যখন আমাকে দেখেছিস তখন বাধা কেন দিলি না? এত রাতে যদি বাধা দিতাম তাহলে তো চোর বলে মারা শুরু করতেন। মার একটু খেলে কিচ্ছু হয় না, কিন্তু তাই বলে আমার সব কিছু দেখে নিবি তুই? তাছাড়া তুমি চ্যালেঞ্জ করেছিলে আমি খুঁজে পেলে যা চাইবো তা পাবো। সেটা তো বলেছিলাম। আমিও পেয়ে গেছি সেটা। শয়তান কোথাকার! কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে যেতে থাকে, যা আকাশের চোখ এড়িয়ে যায়নি। সেজন্য আকাশও একটু হেসে দেয়। দুপুরে ইরা নিজের লজ্জা ভেঙে চলে আসে আকাশের কাছে। দুপুরে কি খাবে না? খাবার তো অনেক কিছু ইচ্ছে আছে, কিন্তু সেগুলো কি পাবো? মানে আমি ঠিক বুঝলাম না, কি খেতে চাচ্ছেন? আমি তো তোমার না, থাক অন্য একদিন বলবো। তার আগে এটা বলুন, আপনি আমার বাসার ঠিকানা কি করে পেলেন? সে অনেক কাহিনী, আমি অন্য একটা দিন না হয় বলবো। তবে কাউকে বলিয়েন না। ঠিক আছে বললাম না। তবে একটা কথা, কি কথা? এভাবে দরজা খোলা রেখে কখনো? বাসায় আমি আর বাবা মা ছাড়া কেউ থাকে না, সেজন্য আমার এসবের কোনো প্রয়োজন পড়ে না। সেজন্য তো দেখার সুযোগ পেয়েছি আমি। এক কথা বারবার বলবেন না তো, আমার লজ্জা করে শুনতে। লজ্জার কাজ করছেন, এখন লজ্জা পেতে সমস্যা কি? হ্যাঁ, আমি গেলাম। ইরা চলে যায়। কিছুক্ষণ পরে অভিও কাজ শেষ করে বের হয় অফিস থেকে। এত তাড়াতাড়ি বের হলেন যে? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? না মানে আপনি তো এত তাড়াতাড়ি বের হন না। সবেমাত্র 3 থেকে 4 দিন ডিউটি করতেছ, বাকিটা সামনে দেখতে পারবে। ঠিক আছে স্যার। আমি একটা মিটিংয়ে যাব, আমার সাথে চলো। জি স্যার চলুন। অভির সাথে মিটিংয়ে আসে। ওখানে এসে অনেক এমপিকে দেখতে পায়। তবে আকাশকে তেমন কেউ চিনতে পারছে না, কেননা বডিগার্ড পোশাকে তো চাইলেও কাউকে চেনা সম্ভব হয় না। তুমি বাইরে থাকো, আমি ওদের সাথে কথা বলে আসতেছি। জি স্যার, বের হয়ে কল দেন, আমি আশেপাশে একটু দেখতে থাকি। ঘুরতে ঘুরতে আবার হারিয়ে যেও না,
এখানে সিকিউরিটি বা অন্য কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। অভি ভেতরে যায়। আকাশও চারদিকে দেখতে থাকে কি কি হচ্ছে না হচ্ছে, এই সব কিছু দেখতে থাকে। তখন কেউ একজন ডাক দেয়। স্যার আপনি এখানে? আপনি আমাকে চিনেন কি করে? কি বলেন স্যার? আপনি একজন মন্ত্রী আর আমি একজন এমপি হয়ে যদি আপনাকে না চিনি তাহলে কি চলবে বলুন? কি জন্য ডেকেছেন আমাকে? আপনি এই বডিগার্ডের পোশাকে, তাও এখানে কেন? সে অনেক কাহিনী, অন্য কোনো একটা সময়ে দেখা হলে বলবো। দেখেন আজকে মিটিং কিসের? এখানে সব এমপির সাথে কিছু আইএএস অফিসের মিটিং কি নিয়ে সেটা আমি জানি না, আমাকে কেউ বলেনি, সেজন্য আমি জানি না। বুঝতে পেরেছি তোমার কথা। আচ্ছা, আমি যে এখানে আছি তার কেউ যেন মোটেও না জানেন। জি স্যার, জানবে না। এমপি চলে যায়। আরও অনেকে জিজ্ঞেস করতে থাকে কেউ কোনো কিছু জানে কি না, কিন্তু কেউই তেমন কিছু জানে না। ওইদিকে অভি ভেতরে মিটিং করতে থাকে। মিটিং শেষ করতে করতে 2 ঘন্টা শেষ। তাড়াতাড়ি গেটের কাছে আয়। জি স্যার, আসতেছি। অভির কাছে আসে, গাড়িতে বসে যেতে থাকে। তবে অভি অনেক রেগে আছে, যে আকাশ ভালোই বুঝতে পারছে। স্যার, কোনো সমস্যা হয়েছে? সমস্যা কি নিয়ে হবে? না মানে আপনাকে দেখে মনে হয় রেগে আছেন অনেক। আমি জেগে আছি কি না নাকি চুপ করে আছি তা কি তোকে বলতে হবে? না স্যার, আমি তো ওইগুলো কিছুই বলতে চাইনি। তাহলে আমার মুখে কি লেখা আছে আমি রেগে আছি? স্যার, কথাতেই তো বোঝা যায় আপনি রেগে আছেন। তুই চুপ করবি? আকাশ চুপচাপ থাকে, কোনো কথা বলেনি। অভিকে বাসায় নামিয়ে দিয়ে সে নিজেও বাসায় আসে। এসে ওর সিকিউরিটিকে বলে, আমার একটা তথ্য লাগবে। কি রকম তথ্য স্যার? এমপি সভায় আজকে একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে কিছু এমপি ছিল, তুমি খোঁজ নিয়ে দেখো ওই মিটিংয়ে কে কে ছিল আর কি নিয়ে কথা হয়েছিল। জি স্যার, একটা দিন সময় দিন, আমি আপনাকে জানাবো। তাড়াতাড়ি খোঁজ নাও, তবে সাবধান, কী কারণে খোঁজ নিচ্ছি তা অন্য কেউ যেন না বুঝতে পারে। ঠিক আছে স্যার, জানবে না। পরের দিন সিকিউরিটি খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে আকাশ ও ডিউটি করতে থাকে। তখন আচ্ছা, তুমি আমার বাসায় ঢুকলে কি করে? তা জেনে তোমার কি কাজ? তাহলে ওই জায়গাটা বন্ধ করে দিতাম। বলা তো যায় না কোন সময় এসে আবার আমাকে কোনভাবে দেখে ফেলো তুমি। দেখলে সমস্যা কি? দেখলে সমস্যা কি মানে? তোমার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার অনেক সমস্যা আছে। মেয়েদের সমস্যা থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আসলে আপনি একটা লুচু। তোমাকে দেখার আগে ঠিক ছিলাম, কিন্তু তোমাকে দেখার পরে পুরোপুরি আমি লুচু হয়ে গেলাম। আর একটা কথা বললে, বললে কি করবে? তুমি যেমন করে আমাকে দেখেছো আমিও ঠিক তেমন করে তোমাকে দেখে নেব। হ্যাঁ, শখ কত। তাহলে আর ওইসব নিয়ে কথা বলবা না। তুমি নিজেই তো আগে কথাটা বললে। মানছি ভুল আমারই হয়েছে। যাক, এই প্রথম কোনো মেয়ে ভুল করে স্বীকার করলো। তাহলে তো আমার অস্কার পাওয়া উচিত। তাহলে চলুন অস্কার দেওয়ার ব্যবস্থা করি। কোথায় যেতে হবে? কোথাও যেতে হবে না, আমি রাতে নিয়ে আসবো তোমার বাসায়। যদি বাবা মা দেখে ফেলে? আমি তো আসবো 12টায়। ঠিক আছে, অপেক্ষা থাকবো আমি। দেখি কি গিফট নিয়ে আসো। রাত 12টায় ইরা শাড়ি পরে বসে আছে আর বারবার উকি দিয়ে দেখতে থাকে আকাশ এসেছে কিনা। দূর, হ্যাঁ, এখনো আসছে না কেন? আচ্ছা, সত্যি আসবে তো? না আমাকে এভাবে বসিয়ে রেখে কোনো... 12টা 10 তখন ইরা ওর দরজার সামনে কারো আসার উপস্থিতি টের পায়। সেজন্য দরজার পেছনে লুকিয়ে পড়ে। আকাশ উকি দিয়ে কাউকে খুঁজে পাচ্ছে না। কি ব্যাপার, কোথায় গেল? হয়তো ওয়াশরুমে গেছে। আচ্ছা, আমিও বিছানায় অপেক্ষা করি, বের হলেই চমকে উঠবে। আবার চমকে ওঠার সাথে সাথে চিৎকার না করে বসে। বের হয়ে চলে আসে রুমে। ইরাকে এখনো দেখতে পায়নি। ইরাও সুযোগ করে আকাশের চোখে হাত রাখে। এতে তেমনটা ঘাবড়ে যায়নি, কেননা এইগুলো হতেই পারে স্বাভাবিক, কিন্তু ওর ক্ষেত্রেও হবে সেটা আর ভাবেনি। কি ব্যাপার, চোখ কেন বেঁধে রেখেছেন? যেন আমাকে না দেখতে পাও। না দেখতে পেলে গিফট দিব কি করে? দেখলে আবার লোভ সামলাতে পারবে তো? কেন, ওই রাতের মতো ওইগুলো পরে আছো মনে হচ্ছে? মোটেও না। তাহলে আর সমস্যা কেন হবে? আচ্ছা, আমি চোখ থেকে হাত সরাচ্ছি। ঠিক আছে। ইরা হাত সরায়। ওকে দেখে না চাইতেও জড়িয়ে ধরে আকাশ। এরকম কোনো কিছু হবে যা ইরা নিজেও ভাবেনি। 5 মিনিট পরে ছেড়ে দেয়। এই যে
আমি তোমার বিয়ে করা বউ না, বুঝলে? যদি হতে তাহলে ওই সময় অনেক কিছু ঘটে যেত। কি ঘুরতো শুনি? এদের রোমান্সের মতো কোনো কিছু। বাহ, তাই নাকি? বিশেষ না হলে করে দেখাবো কি? থাক, দরকার নেই। তা কি এনেছেন আমার জন্য? দাঁড়িয়ে দেব নাকি বিছানায় বসতে দেব? একটা মেয়ের বিছানায় কিন্তু মেয়েরা সব পুরুষকে বসতে দেয় না, কিন্তু তুমি চাইলে শুয়ে থাকতে পারো। একা একা কেন শুয়ে থাকবো? সাথে আর কাকে চাই শুনি? কেন, তুমি থাকলেও মন্দ হয় না। ইস, শখ কত তোমার। আচ্ছা তাহলে বসে গিফটগুলো দেই। দাও তাহলে। কিছুটা গিফট দেয়, তা পেয়ে ইরা তো বেশ অনেক খুশি হয়েছে। শেষের গিফট পেয়ে খুশিতে জড়িয়ে ধরে আকাশকে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আমি তাহলে আসি এখন। থেকে যাও আজকে। এই রুমে কিভাবে, তাও দুজন? ভুলে গিয়েছিলাম। আচ্ছা এখন বলো, আমাকে দেখতে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। মন তো চায় মন কি চায়? একটা কিস। শুধু একটা হলেই হবে নাকি আরো? আগে উদ্বোধন তো করি। বাহ, শখ দেখি। ঠিক আছে, দাও তাহলে। কিস করে একটা, কিন্তু তাও 20 মিনিট যাওয়ার পর ইরাকে ছেড়ে দেয়। কথা ছিল কিস, বাকিটা তো কথা ছিল না। শুরু করলে শেষ পর্যন্ত যাওয়াটা যে দরকার অনেক বেশি। তাই বলে আচ্ছা থাক, বাকিটা নাই বললাম। এখন আসো। রাতটা থেকে যাই। জি না, কোনো দরকার নেই। আচ্ছা চলি তাহলে। চলে আসে ওখান থেকে। ও হ্যাঁ, কে কে গিফট দিল সেগুলো আপনাদের আশা করি জানতে চাইবেন না। পরের দিন আবার অফিসের দিকে আসতে থাকে অভিকে নিয়ে। তখন রাস্তায় কিছু লোক দাঁড়ায়। দেখো তো ওরা কি চায়। যদি আমার কোনো ক্ষতি করে বসে? তোমাকে রাখা হয়েছে আমার নিরাপত্তার জন্য। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। কি করা যায় মানে? ওরা কেন এসেছে, কি করতে চায়? যদি আমার উপরে অ্যাটাক করতে আসে তাহলে ওদের হয় তুমি এখান থেকে তাড়াবে, নয়তো ওদের মেরে ফেলো। ঠিক আছে স্যার, যাচ্ছি। গাড়ি থেকে নেমে ওই লোকগুলোর কাছে আসে। পথ আটকে কেন দাঁড়ালে তোমরা? তা কি তোকে বলতে হবে? বলতে হবে। তুই কেহরে যে তোকে বলতে হবে? আমি ওনার বডিগার্ড। ওনার সাথে পাঞ্জা নেওয়ার আগে আমার সাথে লড়াই করে হারাতে হবে। তাহলে আগে তোর ব্যবস্থা করি। ওই ধর ওকে। বাকি লোকগুলো আসে ধরার জন্য। ওদের এক এক করে মারতে থাকে। অনেকটা সময় ধরে মারার পরে যদি পালিয়ে যাস তাহলে প্রাণ ভিক্ষা দেব, নয়তো আমি এখানেই তোদের মেরে ফেলবো। না না, আমাদের মারবেন না, আমরা চলে যাচ্ছি। যাওয়ার আগে এই কথাটার উত্তর তো দিয়ে যা। কিসের উত্তর? তোরা অবিকে কেন মারতে চাস? ওনার কারণে আমাদের গ্রাম থেকে বের হয়ে যেতে হচ্ছে। ব্যাপারটা বলতো আমাকে ঠিক মতো। কিছু কথা ওদের থেকে শুনতে পায়। শোনার পরে বুঝতে পারে ওদের সাথে ঠিক কতটা অন্যায় করা হয়েছে। ঠিক আছে তোমরা যাও, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের গড় তোমাদেরই থাকবে। সত্যি বলছেন তো স্যার? হ্যাঁ সত্যি বলছি, যাও তাহলে। ওরা যাওয়ার পর অভি তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। চুপচাপ সব কথা শুনতে থাকে। ওরা তো আপনাকে মারার জন্য আসেনি। তাহলে কাকে মারতে এসেছে? অন্য কাউকে মারতে এসেছিল। ঠিক আছে, বসো তাহলে। কিছুক্ষণ পরে ওরা অফিসে আসে। এসে অভিও কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে আজকে এত লেট কেন হলো? রাতে অনেক। বাকিটা বলার আগেই থামিয়ে দেয়। রাতের কথা এখন দিনের বেলা বলার জন্য কি বলেছি? জিজ্ঞেস করলে সেজন্য আমি উত্তর দিলাম। থাক, আর বলতে হবে না, যাও এখন কাজে। দরজার কাছে এসে অপেক্ষা করতে থাকে। অপেক্ষার পাশাপাশি কল দেয় সিকিউরিটিকে। জি স্যার, বলুন। তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় যাও আর ব্যাপারটা কি তা জেনে আসো। ঠিক আছে স্যার, যাচ্ছি। এরা তো এদের কাজ করতে থাকে। দুপুরে অভি আবারও বের হয়, তালা লাগিয়ে দেয়। আমি একটা সাইডে যাব, তুমিও চলো আমার সাথে। জি স্যার চলুন। অভি ওই সাইডে আসে, যেখানে লোকদের উচ্ছেদ করার ব্যাপার নিয়ে মিটিং করেছিল। এরা এখানে কেন? কারা এখানে স্যার? তাকিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। চলুন স্যার আমরা এখান থেকে পালাই। ওরা কি জানে না আমি কে, কি করতে পারি? ওরা তো সবই জানে, কিন্তু ওরা তো সংখ্যায় অনেকজন। যদি হামলা করে আমি একা কিন্তু সামাল দিতে পারবো না, বলে দিলাম। তোকে বডিগার্ড চাকরি করতে বলেছে কে? আমি মানুষ নই কোনো রোবট। এরা 10 জন, আমি একজন।
একটু লজিক খাটিয়ে তো বুঝতে পারেন। তাহলে এখন কি করব আমরা? সময় থাকতে এখান থেকে কেটে পড়াটাই ভালো হবে। তাহলে চলো, এরপর আমি পুলিশ নিয়ে আসব পুলিশ নিয়ে কেন? এদের সরানোর জন্য। কিন্তু স্যার, এরা কি দোষ করলো? এই জায়গায় তো সরকার ওদের থাকার জন্য দিয়েছে। তোকে কে বললো? কোর্ট আর টিভি ওই জায়গায় তো সবটা দেখালো। বেশি কথা বলবি না বলে দিলাম। সরকার দিয়েছে তো কি হয়েছে, আমি তো এই জমি থেকে এদের বের করেই ছাড়বো। কিন্তু ওরা যদি আবার কোর্টে যায়? ওই সুযোগ ওরা পেলে তো যাব। এর আগেই তো আমি সব ব্যবস্থা করে রাখবো। দেখি ওরা কিভাবে কি করতে পারে। এখন তাহলে এইখান থেকে ওখান থেকে চলে আসে। রাতের বেলায় সিকিউরিটি সব খবর এনে দেয়। আমি সব কিছু জানতে পেরেছি। এখন তাহলে কি করবেন? ওই বস্তি তো ওদের নামে। জি স্যার। একটা কাজ করো, তুমি একজন উকিল ঠিক করো। স্যার, উকিল কেন? উকিলকে বলবে এই অভির নামে একটা কেস করতে। কিন্তু অভি তো সহজে বের হয়ে যাবে, কারণ এরকম ক্রেসিল ও বড়জোর ক্ষতিপূরণ দেবে, এর বেশি কিছু হবে না। এর বাইরে আরও কিছু সুবিধা হবে। কী রকম সুবিধা স্যার? বিষয়টা তাহলে সরকারের নজরে আসবে। বুঝতে পেরেছি স্যার, আপনি কি বলতে চেয়েছেন। বুঝতে পেরেছো যখন, তখন যাও কাজে লেগে পড়ো তুমি। কিন্তু অভি যদি জানতে পারে? এতে কিছু কোনোভাবে জানবে না, সেজন্য এই নিয়ে চিন্তা করো না। তোমাকে যা যা বলেছি আমি, তুমি সেই অনুযায়ী কাজ করে যাও, তাহলেই হবে। ঠিক আছে স্যার, তাই করব। আচ্ছা, যাও তাহলে। পরের সিকিউরিটি একজন উকিল খুঁজতে থাকে। অনেকটা সময়ের পর একজন উকিল পায়, কেননা তখন যাদের সাথে যোগাযোগ করেছিল তারা কেউই রাজি হতে চায়নি। অবশেষে একজন রাজি হলো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু এই কাজটা করার জন্য কেউ আপনাকে বলেছে? মন্ত্রী সাহেব নিজেই এই কথাটা বলেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই ক্রেস করব। যদি আপনাকে কেউ হুমকি দেয় তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে স্যার, জানাবো। ওই দিন বিকেলে উকিল কেস করে, যার একটা কাগজ অভির কাছে আসে। অভি তো কাগজ দেখে অবাক হয়। কোন উকিলের এত বড় সাহস হলো ওই জায়গার নামে মামলা করার? আমি তো ওই উকিলকে ছেড়ে দিব না। কিন্তু কি করা যায়, বাকি এমপির সাথে তো যোগাযোগ করতে হবে। ওদের যদি ব্যাপারটা না জানাই তাহলে তো পরের সমস্যায় পড়ে যেতে পারি। সেই জন্য যা করার নিজেকেই তো করতে হবে। সেজন্য অফিস থেকে বের হয়। তখনই স্যার, আসবে কি আমি? তোমাকে আসতে হবে না, তুমি এখানেই থাকো। আমার একটা কাজ আছে, কাজটা শেষ করেই আসতেছি আমি। তাড়াহুড়ো করে অভি তো বের হয়ে যায়, কিন্তু তালা মারতে ভুলে গেছে। সেজন্য আকাশ চুপি চুপি রুমের ভেতরে আসে। তারপর পুরো রুমটা ভালো করে দেখতে থাকে। দেখা শেষ হলে 2-3টা জায়গায় ক্যামেরা ফিট করে দেয়, যেন সব দেখার সাথে সাথে শুনতেও পারে। রুম থেকে বের হবে তখনই ইরা সামনে চলে আসে। তুমি ভিতরে গেলে কি করে? রুমের দরজা তো খোলাই ছিল। আর স্যার কোথায়? উনি কি যেন কাজে বাইরে গেল। তাহলে তুমি কেন ভিতরে গেলে? একজন আইএএস অফিসারের রুম দেখতে কীরকম হয় তা দেখার ইচ্ছে ছিল অনেক, সেজন্য আজকে দেখে নিলাম। তাহলে আমিও কি দেখে আসবো? যাও, নয়তো পরে আর নাও সুযোগ থাকতে পারে। ইরাও ভিতরটা দেখে চলে আসে, তারপর চলে যায় ওর কাছে। ওইদিকে অভি এমপির কাছে আসে। কি ব্যাপার, কি হয়েছে? কোর্ট থেকে নোটিশ এসেছে। কিসের নোটিশ? আমরা সরকারি যে জায়গা থেকে লোকজনকে ওঠাতে চেয়েছি, ওরা তো কোর্টে মামলা করেছে, তার কারণে এখন নোটিশ পেলাম। আর বিষয়টা তদন্ত করার জন্য আমাকেই বলা হয়েছে। সমস্যা কি? তদন্ত করে তোমার মতো করে লিখে দিবা। কিন্তু যে উকিলের মাধ্যমে ওরা মামলা করেছে সেই উকিলকে তো দেখতেই হবে একবার। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি। আচ্ছা, যা করার তাড়াতাড়ি করবেন, নয়তো আমাদের সবার জন্য একটা ঝামেলা হবে। চলি আমি তাহলে। বের হয়ে আসে। এমপি অনেক খোঁজ খবর নেওয়ার পরেও সে উকিলের সংবাদ পায়। এমপি সে উকিলকে তার বাসায় ডেকে পাঠায়। উকিল ব্যাপারটা আকাশের সিকিউরিটিকে জানায়। এখন আমি কি করব বলেন? স্যার আমার পাশে আছে, উনি পুরো ব্যাপারটা শুনেছেন, আপনি ওনার সাথে কথা বলেন। আচ্ছা দিন। উকিল কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পর তাহলে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করবে। কিন্তু আমার বিপদ হবে না তো? তোমার পাশে আমি আছি। কয়েকটা দিন পরে তো ওই এমপি আর অফিসার দুজনেই জেলে যাবে। যখন ছাড়া পাবে? 10 বছর আগে বের হতে পারবে না, কারণ কেস তো আমি নিজেই করব।
যেখানে আমি কেস করে ওদের বিরুদ্ধে প্রমাণ বের করব, তখন ওরা আর কি করবে? স্যার আপনি শুধু আমার সাথে থাকলেই হবে। তাহলে তোমাকে কাল একটা গ্যাজেটস দেওয়া হবে, ওরা তুমি লুকিয়ে রাখবে। কিন্তু স্যার ওনার বাড়িতে তো স্ক্যানার আছে। একজন এমপির বাড়িতে এত কিছু থাকে না, বড়জোর 2-3 জন সিকিউরিটি দেওয়া হয় থাকে। এর বাইরে ওরা যদি আলাদা কোনো ভাড়াতে লোক থাকে তাহলে ওরা থাকবে। ভয় হচ্ছে আমার। তোমার সাথে সিকিউরিটি যাবে 2-3 জন। তোমার উপরে আক্রমণ হলে ওরা ওখানে কাউকে ছাড়বে না, সেজন্য তুমি নির্ভয়ে যেতে পারো। পরের দিন উকিল চলে আসে এমপির বাসায়। ওখানে অভিও ছিল। অভি এখানে আসবে সেজন্য আকাশও ওই বাড়িতেই ছিল। কিন্তু আকাশ আর উকিলের মধ্যে তো উকিল আকাশকে চেনে না। কিছুটা সময়ের পর ওই উকিল, তোর সাহস কি করে ওই জায়গার জন্য কেস করার? দেখুন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেই আমি কাজটা করেছি। কে তোকে বললো? একজন মন্ত্রীর সিকিউরিটি এসে আমাকে বিষয়টা জানায়। একজন মন্ত্রী বললো আর তুই রাজি হয়ে গেলি? আপনার থেকে একজন মন্ত্রীর পাওয়ার অনেক বেশি, সেটা কি ভুলে গেছেন? না, আমি ভুলিনি। কাজের কথায় আসি। সেটা আমি বলতেছি, তুমি কেসটা উঠিয়ে নিবে। আমি কেন ক্রেস উঠাবো? আমি বলেছি সেই জন্য। আপনি বললেই কি আমি উঠিয়ে দেব ক্রেস? আমি বললেই যে তোকে কেস উঠিয়ে নিতে হবে তেমনটা কিন্তু কথা না। তাহলে আর কি কথা আছে বলুন? কত টাকা চাই তোমার? আমি তো টাকার বিনিময়ে এখানে বিক্রি হতে আসিনি। বিক্রি তো তোমাকে হতেই হবে। আমি যদি বিক্রি হয়ে যাই তাহলে মন্ত্রী কি আমাকে ছেড়ে দেবে? সমস্যা কি? তুমি টাকা খেয়ে কোর্টের মধ্যে ফাইলে থাকা কিছু লেখা পরিবর্তন করে দিবে, এতটুকুই। ঠিক আছে, তা কত দিবেন? তোমার কত লাগবে? আপাতত 1-2 কোটি হলেই হবে। এতগুলো টাকা? এতগুলো টাকা তুই জীবনে চোখে দেখেছিস? অভি, এত উত্তেজিত হতে হবে না। ঠিক আছে, টাকা তুই পেয়ে যাবি। চলি স্যার আমি। বের হয়ে আসার পর অভি আর এমপি আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। দেখেছেন স্যার, ওর সাহস কত! আর এত উত্তেজিত হলে তো চলবে না। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন ওর খেলা শেষ করে দিব। তার মানে কি মেরে ফেলবেন ওকে? যদি সেরকমই করতে হয় তাহলে তো করা লাগবে, তাই না? আচ্ছা স্যার, চলি আমি। বাসা থেকে বের হয়ে আকাশকে নিয়ে চলে আসে অফিসে। সন্ধ্যায় বাসায় যাওয়ার সময় উকিলের কাছ থেকে ভিডিও রেকর্ডটা নেয়। তোমার কোনো ক্ষতি হবে না, ভয় পেও না, আমি তো আছি। কিন্তু স্যার আপনার মুখটা ডেকে কেন রাখেন? যেন আমাকে চিনতে না পারো। তাছাড়া তুমি ওদের থেকে 2 কোটি নেবে, আর ওই টাকাটা তুমি তোমার কাজে খরচ করবে। চাইলে তুমি দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে পারো। কথাটা তো খারাপ বলেননি। সেটাই বলতেছি, 2 কোটি নিয়ে চলে যাবে এই দেশ থেকে। তাহলে স্যার কিছু প্রমাণ তো আপনার কাছে তাহলে থাকলো। চিন্তা করো না, সুযোগ করে আমি তোমাকে পাঠিয়ে দেব। তুমি বরং আমাকে সব প্রমাণ দিয়ে দাও, আমি এর ভিতরে তোমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতেছি। স্যার আমার বাবা মা আছে। সমস্যা নেই, 3 জন যেতে পারবে। ভিডিও নিয়ে চলে আসে। তারপর ওটাকে শেষের দিক থেকে কিছুটা কেটে দেয়, যেখানে ওদের থেকে টাকা নেওয়ার কথাটা উল্লেখ ছিল। সবটা নিয়ে চলে আসে বাসায়। রাতে ইরা কল দেয়। তোমাকে আজ 2 দিন ধরে অনেক ব্যস্ত দেখাচ্ছে, কারণটা কি বলো তো? করি তো বডিগার্ডের চাকরি, স্যার যেখানে যাবে আমাকে তো সেখানে যেতে হবে। কথাটা তুমি ঠিক বলেছ, কিন্তু এতই যদি ব্যস্ত থাকো তাহলে আমাকে সময় দিবে কখন? অবশ্যই তো এত কথা বলা সম্ভব হয় না। সেসব কিছু তো জানি আমি। তা সারা জীবন কি শুধু চাকরি করবে নাকি বিয়ের কথা ভাববে? আমার মতো মেয়েকে বিয়ে করার জন্য ছেলেরা কি লাইন ধরে দাঁড়িয়ে থাকবে নাকি? লাইন ধরতে হবে না, একজনকে বেছে নিলেই তো পারো। যাকে বেছে নিব সে কি আজও আমাকে চাইবে? তোমাকে চাইবে না এরকম ছেলে খুঁজে পাওয়া যাবে না। ও তাই নাকি? তাহলে তো ভালো। তবে তোমাকে একটা সত্যি কথা বলবো, বলেও বলা হয়নি। কোন সত্যি? এখন না, যখন সময় হবে আমি নিজেই তোমাকে জানাবো। অপেক্ষা থাকলাম তাহলে। কাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, দেখা হচ্ছে। পরের দিন ওরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। এর ভেতরে আকাশ অভি রুমে আসে। তুমি রুমে কেন আসলে? তুমি জানো না এই রুমে আসা নিষেধ? বাইরে কিছু একটা নিয়ে গন্ডগোল হচ্ছে, আপনি ভিতরে থাকুন। গন্ডগোলের কথা শুনে অভি কিছুটা ঘাবড়ে যায়। সেজন্য উঠে যায় সেখান থেকে বাহিরে দেখার জন্য। এই ফাঁকে আকাশ ভিডিও রেকর্ড সরিয়ে নেয়। 5 মিনিট পরে অভি ভেতরে আসে। বাহিরে কোথায় তুই গন্ডগোল দেখছিস?
কি বলেন স্যার? বাইরে তো শুনলাম কে যেন কি নিয়ে গন্ডগোল করতেছে। তোর মাথা দেখেছিস, যা বাহিরে। বাহিরে চলে আসে। আকাশের যা দরকার ছিল তা তো পেয়ে গেছে। এখন শুধু দেখার পালা যা যা দরকার ছিল তা আছে কিনা। ওই দিন কাজ শেষ করে বাসে আসে, এসে ভিডিও চালু করে দেখতে থাকে। মোটামুটি যত তথ্য পেয়েছে তা দিয়ে কাজ হয়ে যায়। যা যা দরকার ছিল পেয়ে গেছি। এবার এইগুলো নিয়ে তুমি করে যাবে, সব কিছু দেখিয়ে এদের অ্যারেস্ট করার ওয়ারেন্ট বের করে আনবে। কিন্তু স্যার জাজ কি আমার কথা শুনবে ঠিক মতো? ঠিক আছে, আমি না হয় যাব সেখানে। পরের দিন জজের কাছে আসে, সব প্রমাণ ওনাকে দেখায়। প্রমাণ তো সবকিছু ঠিক আছে, প্রমাণ যখন আমি জোগাড় করেছি তখন সেগুলো ঠিক না হয়ে যাবে কোথায়? কিন্তু তুমি কেন এতটা রিস্ক নেওয়ার কি দরকার ছিল? যদি জনগণের কথা না ভাবি তাহলে আর কার কথা ভাববো বলেন? যখন ওরা জানতে পারবে আমি ওদের জন্য লড়াই করতে বডিগার্ড হয়েছি, তাহলে ওদের কাছে আমার সম্মান কতটা উঁচু হবে তা তো বুঝতে পেরেছেন। তোমার কথা আমি বুঝতে পেরেছি। তা ওদের এই নিয়ে তো 8-10টা বছর সাজা হবেই। তাহলে তো ভালোই হবে। ওদের বিরুদ্ধে আরও অনেক জালিয়াতি প্রমাণ আছে যা অনেক কষ্ট হয়েছে খুঁজে বের করতে। আচ্ছা, ওদের অ্যারেস্ট ওয়ারেন্ট আমি দিচ্ছি। জজ অভি আর 3-4 জন এমপির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে। সেগুলো এনে পুলিশের হাতে দেয়। এখানে কি আছে স্যার? খুলে দেখুন কি আছে। স্যার এখানে তো, ঠিক ধরেছেন। কিন্তু স্যার আমার চাকরি নিয়ে টানাটানি হবে না তো? এটা তো কোর্টের অর্ডার, সেখানে আপনার চাকরি নিয়ে টানাটানি তো হওয়ার কথা না। তারপরও যদি কোনো সমস্যায় পড়ি একটু দেখবেন আমার দিকটা। ঠিক আছে, দেখব। তাহলে ওদের অ্যারেস্ট করুন যত তাড়াতাড়ি পারেন। ওই দিনই সবাইকে অ্যারেস্ট করা হয়, কেননা ওরা তো জানতো না ওদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে। অভিক অফিস থেকে আর বাকি এমপিদের ওদের বাসা থেকে ধরা হয়েছে। সবাই এখন পুলিশ স্টেশনে আছে। পুলিশ ওসি, তোর সাহস কি করে হয় আমাদের অ্যারেস্ট করার? তুই কি জানিস আমরা কে, কি আমাদের পরিচয়? আপনারা কি বাংলা বুঝেন না নাকি আমার কথাই বুঝতেছেন না? ওই তোর কথা কি বুঝবো রে? আপনাদের অ্যারেস্ট করার জন্য কোর্ট থেকে নির্দেশ এসেছে। জজের সাহস হয় কি করে ওদের অ্যারেস্ট করার পারমিশন দেওয়ার? আমাদের কোনো কারণে গ্রেফতার করা হয়েছে। সরকারি জায়গায় যাদের থাকতে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা মিলে ওদের বের করে সেখানে নিজেরা নতুন করে বিল্ডিং বানিয়ে নিজেদের মধ্যে তা ভাগ করার চেষ্টা করে যাচ্ছেন। সেজন্য আপনাদের বিরুদ্ধে মামলা করা হয়। তার উপর সব সাক্ষী থেকে শুরু করে সবকিছু ম্যানেজ করা হয়েছে। কি এত কিছু কিভাবে কি করা হলো? সেটা তো আর আমরা জানি না, কোর্ট থেকে আদেশ এসেছে, সেজন্য আমাদের কিছু করার নেই আর। এমপি সাহেব আপনাকে না বলেছি ওই উকিলের খোঁজ নেওয়ার জন্য? চিন্তা করবেন না, কালকে সরাসরি কোর্টে দেখতে পারবেন। রাতে ইরা কল দেয় আকাশকে। দুজনে কথা বলতে থাকে। তখন একটা কথা কি জানতে পেরেছো? কোন কথা? অভিকে পুলিশ অ্যারেস্ট করেছে। অবিনা তোমার স্যার হয়, তাহলে নাম ধরে বলছো কেন? তোমারও তো স্যার হয়, তাহলে তুমি কেন নাম ধরে ডাকছো? ঠিক আছে, ডাকবো না। আর ডাকতে হবে না, শুনেছি ওদের 10 বছরের জেলও হতে পারে। হলে হবে, তাতে আমাদের তো ক্ষতি হচ্ছে না। ক্ষতি তো আমাদেরও হচ্ছে। আমাদের ক্ষতি কি করে? এই যে তোমার সাথে আমার তেমন দেখাও হবে না। তুমি যখন ফ্রি হবে আমাকে কল দিবে, আমি না হয় চলে আসবো। তাছাড়া তুমি তো সন্ধ্যার পরই ফ্রি থাকো। এখন আর থাকবো না। এখন কি সমস্যা? সে অনেক সমস্যা, তোমাকে অন্য কোনো একদিন বলবো। তাছাড়া তুমি কাল আসবে তো কোর্টে? আসবো তো। তুমি কি যাবে? আসবো তো। তাহলে কোর্টে কাল দেখা হচ্ছে। পরের দিন অভি আর এমপিদের কোর্টে উঠানো হলো। ওখানে আরো অনেক এমপি থেকে শুরু করে জনগণ আসে। উকিলের তো অভাব নেই। ইরা এসে আকাশের পাশে বসে। তুমি অফিসে যাওনি? বড় স্যার এখন এখানে, তখন আর অফিসে কাজ নেই। আচ্ছা, বসে বসে দেখতে থাকো। কিছুক্ষণের ভেতরে জজ আসে। এরপর ওদের বিচার কাজ শুরু হয়। আদালতের কাজ শুরু করুন। তবে আমি এটা বলবো, যদি কারোর কাছে শক্ত কোনো প্রমাণ থাকে তাহলেই ওদের হয়ে লড়াই করবেন, নয়তো শুধু শুধু আদালতের সময় নষ্ট করবেন না। এটা কেমন কথা বললেন আপনি? আমি ঠিকই বলেছি। আপনাদের নামে সব অপকর্মের প্রমাণ আমার কাছে আছে। এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আপনাদের ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। এক একজন তো টাকার পাহাড় বানিয়ে রেখেছে। ওই উকিল বেশি কথা বললে কিন্তু। দেখেছেন আপনার সামনে আমাকে কিভাবে ধমক দিচ্ছে? মিস্টার রফি, নিজের মুখটা বন্ধ করুন। ভুলে যাবেন না এটা আপনার অফিস না। তাহলে ভেবে দেখুন, এরা এখানেই এরকম অবস্থা করতেছে।
উকিল, তোকে কিন্তু ছেড়ে দিব না। তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করে দিব। চুপ করুন, আগে নিজের বের হয়ে দেখান জেল থেকে। আমি একজন এমপি, আমাকে এই 1 মাসও জেলে আটকে রাখতে পারবেন না। 10 বছরের জেল হবে আপনাদের 4 জনের। তা কি করে সম্ভব? একজন এমপিকে এত বছর সাজা হতে পারে না, তার উপর সামান্য কিছু লোক যে এখানে মামলা করেছে। কে বলল সামান্য কিছু লোকে মামলা করেছে? তাহলে কে করলো মামলা? মন্ত্রী সাহেব নিজেই করেছে মামলা। কথাটা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়, কেননা একজন মন্ত্রী এমপির নামে মামলা করে, তাও সাধারণ জনগণের জন্য। পুরো কথাটা সবাই শুনতে পায়। সাধারণ জনগণ তো অনেক বেশি খুশি হয়, যেখানে গরিবদের লুট করার জন্য সবাই উঠে পড়ে লাগে, সেখানে একজন এমপি ওদের হয়ে লড়াই করছে। এটা সকলের জন্য খুশির খবর। মন্ত্রীর নাম কি? উনি কি এখানে উপস্থিত আছে? আছে। মন্ত্রী সাহেব, আপনি একটু সবার সামনে আসুন। আকাশ উঠতে যাবে, তখন ইরা হাত ধরে রাখে। কি হলো, হাত ধরছো কেন? মন্ত্রীকে সবাই দেখার আগ্রহ দেখাচ্ছে, সেখানে তুমি কেন উঠলে? একটু অপেক্ষা করো, তাহলে তুমি সবটা বুঝতে পারবে। হাতটা সরিয়ে সবার সামনে আসে। পরিচয় হয়নি? উনি আকাশ চৌধুরী, একজন মন্ত্রী। কথাটা শুনে সবাই তো হাতে তালি দেয়। এরা অনেক বেশি অবাক হয়। অভি তো আকাশকে দেখে রেগে যায়। কি, তুই না আমার বডিগার্ড ছিলি? তোর কুকর্ম ধরার জন্য আমি বডিগার্ডে চাকরি করেছি। এর আগে অনেক চেষ্টা করেও তোর জালিয়াতি ধরতে পারেনি, সেজন্য আমি এই কাজটা করেছি। কাজটা কিন্তু ভালো করলি না। আমাকে ধমক দিচ্ছিস? সত্যি তোর সাহস যে এখনো কমেনি, তা কিন্তু বোঝা যাচ্ছে। আমি যখন বের হব তখন তোকে আমি ছেড়ে দিব না, কথাটা কিন্তু মনে রাখিস। তাহলে ওদের কি শাস্তি দিবেন তা দিয়ে দেন, আমাকে কাজে যেতে হবে। কারো কোনো কিছু বলার থাকলে বলুন। মনে হয় না ওদের পক্ষ হয়ে আর কেউ কিছু বলবে। তাহলে রায় দিয়ে দিন। ওরা তো শুধু একটা জমি জালিয়াতি করেনি, আরো অনেক অপকর্মের সাথে ওরা লিপ্ত ছিল। সেই জন্য ওদের 4 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আর কোনোভাবেই এদের জামিন করা হবে না। সাথে ওরা যেসব প্রপার্টিগুলো নিজেদের করে নিয়েছে সেগুলো তাড়াতাড়ি করে ফিরিয়ে নিয়ে পূর্বের লোকেদের ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে আদেশ করলাম। কোর্টের কাজ এখানেই শেষ। রায় শুনে সবাই বেশি খুশি হয়েছে। ওদের 4 জনকে নিয়ে যাওয়া হয় ওখান থেকে। জনগণের জন্য এত কিছু করলো, সেজন্য জনগণ তো আকাশের জন্য দোয়া করতে থাকে। কিছুক্ষণ পরেই তাহলে ওই সব কিছু দেখানোর জন্য ছিল? দেখো, আমি এসেছি শুধু অবির কুকর্ম সবার সামনে ধরার জন্য। মাঝখানে তোমার সাথে এতটা ফ্রি হয়ে যাব আমি তা ভাবিও নি। যেখানে তোমার সাথে দেখা করার জন্য লোকেরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, সেখানে আমি তোমার সাথে এত সহজে দেখা করতে পারবো তা ভাবিনি। চিন্তা করো না, তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। শুধু কি বাড়ির দরজাই খোলা রাখবে? আর একটা দরজাও আছে, সে দরজা যদি জায়গা করে নিতে পারো তাহলে আমার কোনো অসুবিধা নেই। একজন মন্ত্রী তুমি, চাইলেই কি সেই দরজা অবধি আমি পৌঁছতে পারবো? চেষ্টা করো, অবশ্যই পারবে। আচ্ছা, আমি অফিসে গেলাম, কখনো সময় পেলে চলে আসিও। যদি বলো তোমাকে আমার বিয়ে করে সারা জীবন পাশে রেখে দেব। কিন্তু বিয়েতে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাশে থাকবে, বাকি সময়টা কি করবে? বাকি সময়ের জন্য আরেকটা কাজ করতে হবে। কি কাজ শুনি? বেশি কিছু না, না থাক, অন্য একটা সময় বলবো। এখন তাহলে বাসায় যাও। ইরাকে বাসায় নামিয়ে দিয়ে আকাশও বাসায় চলে আসে। ইরা ওর বাবা মাকে জানায়। কি বলিস? ওই ছেলে আসলে কাজের একটা কাজ করেছে। যদি ওর মতো বাকিরা করতো তাহলে কতই না সুন্দর হতো। তা ইরা, তুই কি আগে থেকে চিনতি ওকে? যখন কাজ করছিলাম তখন তো কথা হতো। আচ্ছা শোন, তুই আপাতত কয়েকটা দিন বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কেন আব্বু, কি হয়েছে? বাইরে সমস্যা কি? বর্তমান পরিস্থিতি তো দেখতেছিস, এমপির লোকেরা শহরে এখন হাঙ্গামা করবে, তার উপর তোর উপরও যদি হামলা করে বসে। আমার উপরে কেন হামলা করবে বলো? এই যে অভিতে ভেবে নেবে তুই মন্ত্রীকে সাহায্য করছিস। এরকম কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। তাছাড়া ওরা 10 বছরের আগে বের হতে পারবে না। কিন্তু 10 পর তো ঠিকই বদলা নেবে। সে তো অনেক দেরি। এই 10 বছরে না আমরা এখানে থাকবো, নাই তোমরা এখানে থাকবে। আমরা আবার কোথায় যাব? যেখানে আমার বিয়ে হবে তোমরাও ঠিক সেখানেই থাকবে আমার সাথে। বললেই হলো নাকি? হবে, এই নিয়ে চিন্তা করো না। পরের দিন ইরার বাড়িতে হামলা করে।
কিন্তু বাসায় তখন কেউ ছিল না বলে ওনাদের কোনো ক্ষতি তেমন একটা হয়নি। কিছুক্ষণ পরে আমাদের বাসায় তো হামলা হয়েছে। ওরাই হামলা করেছে, তা তোমার কোনো ক্ষতি করেনি তো? বাবা মা তখন বাসায় ছিল না। তাছাড়া আমার বাসায় কেন হামলা করলো আমি তো ঠিক বুঝলাম না। অফিসে আমার সাথে তুমি যে এসে কথা বলতে, হয়তো সেজন্য তোমার উপরে সন্দেহ হয়েছে। উফ, তোমার জন্য এখন আমি ফেসে গেলাম। আরে ভয় পাচ্ছ কেন? ভয় কেন পাবো না? যদি আবার এসে আমাদের মারতে থাকে তখন কি করে বাঁচাবো নিজেদের? একটা কাজ করো, তোমার পরিবারকে নিয়ে আমার বাড়িতে চলে আসো। তখন লোকে আজে বাজে কথা বলুক। লোকে কেন আজেবাজে কথা বলবে? এই ঝামেলা তো একদিনে আর শেষ হবে না, কতদিন যে লাগবে কে জানে। ঠিক আছে, আগে আসো আমার বাড়িতে, তারপর না হয় বাকিটা দেখবো কি করা যায়। ওই দিনই ইরা ওর বাবা মাকে নিয়ে আকাশের বাড়িতে চলে আসে। আঙ্কেল আন্টি, আপনারা ভয় পাবেন না, এখানে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। তবে চিন্তা করবেন না, আমি সবাইকে ধরার ব্যবস্থা করে আপনাদের আবারও সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করব। যাই করো না কেন একটু তাড়াতাড়ি করিও। জি আঙ্কেল, আপনারা উপরে এসে রেস্ট করুন তাহলে। ঠিক আছে ইরা, চল। চল আব্বু, আমরা ওইদিকে রুমে যাই। ওনারা তো রেস্ট করতে চলে যায়, তখন সিকিউরিটিকে ডাক দেয়। ওরা সামনে আসে। খোঁজ নাও তো, ওরা কারা ছিল। কাদের খোঁজ নেব স্যার? যারা ওদের বাসায় হামলা করেছে তাদের খোঁজ নিয়ে যে করি হোক তাদের ধরার চেষ্টা করে তাড়াতাড়ি করে। আপনি ওসিকে কল দিয়ে বলে দিলেই তো ব্যাপারটা সহজ হয়ে যায়। আমি সরাসরি কল দিলে এটা নিয়ে কিছু ইস্যু হবে, বুঝতে পেরেছো? না স্যার, আমার মাথায় তো কোনো কিছুই ঢুকেনি। কিছু ঢোকাতে হবে না, তুমি যাও আর ওসিকে বলো যারা ওই হামলার সাথে জড়িত তাদের জন্য তাড়াতাড়ি করে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে স্যার, যাচ্ছি। সিকিউরিটি যায় আর থানায় জানিয়ে দিয়ে আসে। 2 দিন পরে 2 দিন তো হলো, তো কি হয়েছে? আর কয়দিন থাকবো বলো? ওদের যতদিন না ধরতে পারছি ততদিন এখানে থাকবে। এতে তো আমারই বদনাম হবে। তোমার বদনাম হবে? সেটা আবার কি করে? তোমার বাসায় একটা অবিবাহিত মেয়েকে রেখেছো, এটা যদি জানাজানি হয় তাহলে পুরো মিডিয়া ছড়িয়ে পড়বে। এতে মানুষ তোমাকে যে সম্মান করে সেটাও আর কেউ করবে না। বুঝতে পেরেছি তোমার কথা, তবে আমাকে আর একটা দিন সময় দাও, তারপর আমি তোমাকে বলবো। ঠিক আছে, বলবো তাহলে। একদিনেরও তেমন কাউকে পুলিশ ধরতে পারেনি। সবাই লুকালো কোথায়? সেটাই তো, মাত্র 2 জনকে ধরেছে, তাও ওদের নাকি ভাড়া করে এনেছে। ঠিক আছে, যাও তাহলে, তবে ওদের কাছ থেকে কোনো কিছু তাহলে আর জানা যাবে না। জি, ঠিক ধরেছেন। এবার চিন্তায় পড়েছে, কেননা ওদের যদি না ধরতে পারে তাহলে তো সমস্যায় পড়ে যাবে। কিছুক্ষণ পরে ইরা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে করুণা করতেছো? করোনা করতেছে না, আমি তো ভেবেছিলাম অভিকে ধরার পরে তোমাকে আমার মনের কথাটা বলবো, কিন্তু তার আগেই তোমার বাসায় হামলা হয়। বুঝতে পেরেছি আমি বিষয়টা। তাছাড়া আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। পরে যখন জানলাম তুমি কোনো সাধারণ সিকিউরিটি গার্ড না, একজন মন্ত্রী, তখন আর সাহস হলো না আমার তোমাকে কিছু বলার। তাহলে এখন করোনা কেন মনে হলো? ভেবেছিলাম আমার বর্তমান অবস্থা দেখে কথাটা বলতেছো, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসতে সেটা তো একবারও আগে বলনি। যদি বলতে তাহলে আর আমি এই কথাটা তোমাকে বলতাম না। আমি কিন্তু এখনো উত্তর পাইনি। আমারও কোনো আপত্তি নেই তোমাকে বিয়ে করতে, কিন্তু এই বাসা থেকে কিভাবে? তোমাদের অনুষ্ঠানের সব কিছু তোমার বাসা থেকে হবে, তাহলে আর সন্দেহ থাকবে না। আচ্ছা, তাহলে বাবা মার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, তারপর কি বলে জানো? ইরা এসে ওর বাবা মাকে কথাটা বলে। ওনারা শুনে অনেক খুশি হয়। তাছাড়া খুশি হবে না কেন বলুন? একজন মন্ত্রী ওনাদের মেয়ের জামাই হতে চলেছে, সেজন্য ওনারাও খুশি। পরের দিন ইরা ওর বাবা মাকে নিয়ে ওদের বাসায় আবার ফিরে আসে। এর বাইরে কয়েকজন সিকিউরিটি ওদের বাড়িতে রাখে, যেন কোনো বিপদ না হয়। পরের দিন আকাশ বিয়ের কার্ড রেডি করে ও আত্মীয়দের দাওয়াত দেওয়া শুরু করে। 2 দিন পরে সবাইকে বলেছো? সবাইকে বলা শেষ, কাল লোক যাবে তোমাদের বাড়িতে সাজাতে। আমাদের আত্মীয় তেমন একটা নেই, এই তাও বড় জোর 20 জনের মতো হবে। সমস্যা নেই, যা আছে অর্ডার দিয়ে হয়ে যাবে। তবে ভয় হচ্ছে। ভয় পেও না, ডেকোরেশন লোক ছাড়া বাইরে কেউ ঢুকতে পারবে না। কিন্তু যারা হামলা করেছে ওদের কোনো খোঁজ কি পেয়েছো? পুলিশ ওই কাজই আছে, সেজন্য ওই ফাঁকে বিয়েটা হয়ে গেলে ওরা বয়ে বের হবে না। তুমি যা ভালো মনে করো। 3 দিন পরে ইরার বাড়িতে আসে সবাই। ওখানে এমপি থেকে শুরু করে অনেক বড় বড় অফিসারও সে বিয়েতে উপস্থিত হয়।
এখানে কেউ যে এসে হামলা করবে সে সাহসও কারো হয়নি। বিয়ে পড়ানো শেষ, ইরার সাথে সাথে ওর বাবা মাকে নিয়ে আসা হয়, আকাশ ওর সাথে করে। আপনারা আজ থেকে এই বাড়িতেই থাকবেন। কিন্তু তা কি করে হয়? ওখানে থাকা আপনাদের জন্য নিরাপদ না। তার উপর ইরাও নেই, একা একা দুজনে থাকবেন কি করে? কোনো বিপদ হলেও আমরা সহজে জানবো না, সেটার কোনো উপায় নেই। এগুলো তো ঠিক বলছো। তাছাড়া আমি তো ইরাকে বলেছি আপনাদেরকে ব্যাপারটা বলার জন্য আগে। ইরা, তুমি বাবা মাকে বলোনি? আসলে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, যখন বলেছো তখন না হয় থাকলাম আমরা, কিন্তু আমাদের সব কিছু তো ওখানে। সব আমি নিয়ে এসেছি, শুধু ফার্নিচারগুলো আছে। ওইগুলো তো নষ্ট হয়ে যাবে। যত ফার্নিচার আছে সব মিলে তো 1.5 লক্ষও হবে না। তারপরেও এতগুলো টাকা। মা, ছাড়ো তো ওইগুলো। এখন চলো আমরা রুমে যাই। তোমরা আগে যে রুমে ঘুমাতে সেই রুমে ঘুমাবে এখন থেকে। ঠিক আছে, আমি তোর বাবাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। যে যার মতো রুমে আসে। ইরা রুমে এসে দেখে বাসর ঘর সাজানো হয়নি এখনো, সেই জন্য। রুম কেন সাজানো হয়নি? সবেমাত্র সন্ধ্যা 7টা, 9টা থেকে সাজাবে, 11টায় শেষ, তারপর আমরা রুমে। 2 ঘন্টায় যদি সাজানো না শেষ হয়? 6 জন লোক আসবে, ওরা সবটা করে নেবে। তোমার শাস্তি তো 2 ঘন্টা পার করে দেবে। আমি তো আর সাজবো না, এই সাজিয়ে হয়ে যাবে। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। কিছুক্ষণ পর লোক এসে সব কিছু সাজিয়ে দিয়েছে। রাত 12টায় ওরা চলে আসে রুমে। এরপর নিজেদের মধ্যে কথাবার্তা সেরে ঘুমিয়ে পড়ে। এর বাইরে বাকি আর কি কি কাজ করেছে এগুলো আপনাদের আর নাই বলি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে ইরা পাশে নেই। কি ব্যাপার, ইরা কোথায় গেল? নিচে নামার সময় দেখতে পায় রান্না করছে, সেজন্য নিচে না নেমে গোসল করে রেডি হয়ে নামে। এত তাড়াতাড়ি তুমি উঠে গেলে? সকাল 9টা বাজে, আমি তো 8টায় উঠেছি। দেখলাম তুমি রান্না করতেছো, তাই আমিও ফ্রেশ হয়ে নিলাম। এখন নাস্তা করো। বাবা মা কোথায়? বাবা মা খেয়েছে, তোমার জন্য অপেক্ষা করবে বলেছে। আমি না করে দেই। কখন তুমি উঠবে তার তো কোনো খবর নেই, সেজন্য ওনাদের খাইয়ে দিয়েছি। তুমি খেয়েছো? তোমাকে ছাড়া একা খাবো কি করে বলো? এখন দুজনে একসাথে খাবো। কিন্তু তুমি এই কোট আর প্যান্ট পরে কেন নাস্তা করতে এলে? আমাকে তো অফিসে যেতে হবে। বিয়ের পরের দিন কোন হাজবেন্ড অফিসে যায় শুনি? তোমার হাজবেন্ড তো অন্য সবার মতো না যে বউ পেয়ে রুম থেকে বের হবে না। তাই বলে পরের দিনই যেতে হবে? সন্ধ্যার আগে আমি চলে আসবো, চিন্তা করো না। মনে থাকবে তো? থাকবে মনে। বের হয়ে অফিসে এসে কাজ করতে থাকে। তখন একজন পুলিশ অফিসার আসে। স্যার, একটা খবর জানতে পেরেছি। কি খবর বলো? ওই লোকগুলোকে ধরতে পেরেছি, কিন্তু কিন্তু কি আবার? ওরা তো বলতেছে ওরা এমপির লোক, ওনার হয়ে কাজ করত। এসব কিছু আমি আগে থেকে জানি। নতুন করে কোনো কিছু থাকলে সেটা আমাকে বলো। ওদের টার্গেট এখন আপনি। আমাকে টার্গেট করেছে, তাহলে তো ভালোই হলো। স্যার, এটা কি বলছেন? ওদের থেকে খোঁজ নাও, ওরা কখন কিভাবে কোন দিক দিয়ে হামলা করবে এসব বিষয়ে খোঁজ নাও আগে। ঠিক আছে, তবে আরেকটা খবর পেয়েছি। বলো তাড়াতাড়ি। এমপি আর অভি জেল থেকে পালানোর চেষ্টা করে যাচ্ছে, সেজন্য ওদের বড় কোনো জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ওরা এতটা সাহস পায় কি করে? সেসব জানি না, এখন কি করতে হবে তা বলেন। তোমরা ওদের বড় কোনো জেলে পাঠাও, যেখান থেকে বের হওয়া সম্ভব না। এর বাইরে আরও একটা কাজ করতে হবে। কি কাজ? ওদের থেকে আরও কিছু কথা বের করতে হবে, কেননা এমপি ওদের সাহায্য করার জন্য আরও কিছু এমপিও জড়িত থাকবে। বাকি রইল অভির কথা। এমপির সাথে ওকেও নিয়ে নেবে, সেজন্য জেলে নেওয়ার পর আমি ওদের সাথে কথা বলবো। তুমি তাহলে সে ব্যবস্থা করো। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। এইদিকে সব রকম ব্যবস্থা করা হয়ে গেলে বের হয়ে চলে আসে বাসায়। বাসায় আসার পরে শুরু হয় ইরার রোমান্টিক কিছু অত্যাচার। আসতে না আসতেই তুমি দেখি। কি করব, তুমি নেই, একা একা লাগছিল। বাবা মা তো দুজনই আছে, ওনাদের সাথে তো গল্প করতে পারো। বিয়ের পরে একটা মেয়ের জন্য তার স্বামী সবচেয়ে আপন ব্যক্তি। যদিও আমার নিজের বাবা মা আমার সাথেই থাকে, কিন্তু তাও কেমন যেন তুমি ছাড়া অপূর্ণ থেকে যায়। আচ্ছা চলো, তোমার পূর্ণতার ব্যবস্থা করতেছি। এরা তো চলে যায় নিজেদের কাছে। পরের দিন সেম ভাবে আবারও সকালে জেলে এসে এমপি আর অভির সাথে কথা বলতে থাকে। কিরে, আমার বডিগার্ড দেখি এখানে। ও সরি মন্ত্রী সাহেব, তা কি মনে করে? মনে তো অনেক কিছু ছিল, কিন্তু এখন আর তো নেই। কেন কেন? চিন্তায় কি ঘুম হচ্ছে না? এখন আমি যা বলবো তা শুনে তোমাদের ঘুম হারাম হয়ে যাবে। ও তাই নাকি? তা কীরকম শুনি। তোরা যে একান থেকে পালানোর চেষ্টা করেছিস,
তা কিন্তু আমি জেনে গেছি। কথাটা শুনে এমপি আর অভি ওরা নিজেদের মধ্যে তাকাতে থাকে। পরেও থাকাতে পারবি, তোদের আজকেই সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেব, ওখানে কেন পাঠাবি? যেন তোরা আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করতে না পারিস, সাথে তোরা এখান থেকেও যেন পালাতে না পারিস, এর জন্য তোদের ওখানে পাঠাবো। তাছাড়া তোমরা অনেক ভিআইপি লোক, তোমাদের জন্য একটু সুবিধা যদি না করতে পারি তাহলে কি করে হয় বলো? তুই কিন্তু জানিস না আমরা কি করতে পারি। জেলের ভিতরে থেকেও দেখি তোরও আগের মতোই আছিস। তাছাড়া অভিও তো মনে হয় 10 বছর মোটামুটি একটা বুড়ো হওয়ার পর্যায়ে চলে আসবে, কিন্তু তোরা 3জন তো 10 বছরের আগেই মারা যাবে। আর আমাদের মৃত্যুর কথা চিন্তা না করে তোর কি হবে সে চিন্তা তুই করতে থাক। ওই চিন্তা আছে বলেই তো তোদের এতটা দূরে পাঠাবো, যেখানে তোরা কিভাবে কি করবি তা বলাটাও মুশকিল। ভুলে যাস না, আমরা ভেতরে হলে কি হবে, আমাদের লোকজন কিন্তু এখনো বাহিরে আছে। তোদের তো একটা ব্যবস্থা করি আগে, তারপর না হয় তোদের লোকদের ব্যবস্থা করব। তাছাড়া এমনিতে তোদের অনেক লোক এখন জেলে আছে, ওদের মাধ্যমে জেনে নিব আমি কি করা যায়। এরকম কতজনকে তুই জেলে নিবি? যতজন থাকবে ততজন। তাছাড়া যদি তোদের কোনো এমপি সাহায্য করতে আসে তাহলে ওরও কি অবস্থা করব তা তুই নিজেও জানিস না। তুই দেখবি আমরা জেলের ভেতরে থাকলেও তোর কি অবস্থা করব তা তুই নিজেও জানিস না। দেখি তোরা কি করতে পারিস আর আমিও কি করতে পারি তোদের জন্য, তাহলে তোরা ভালো থাকিস। এই বলে চলে আসে ওখান থেকে। এরপর ওরাও নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এখন কি করব? আমি লোকদের খবর দিচ্ছি, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপর আমরা ওদের বুঝিয়ে দিব কি কি করতে হবে। সেন্ট্রাল জেল থেকে তো পালানোর কোনো সুযোগও নেই। সেটা আমি জানি, তবে ওখানে আমরা আরামেই থাকতে পারবো। সেটা কি করে? এত কিছু ভাবতে হবে না তোদের, আগে আমার লোকেরা আসুক। এমপির লোকেরা আসতে থাকে। আকাশও চলে আসে বাসায়। লোকেরা এসে এমপির সাথে কথা বলতে থাকে। বস, কি করব? ও তো একজন মন্ত্রী, চাইলেই তো সম্ভব হবে না। সেজন্য তো তোদের সাবধানে কাজ করতে হবে। আগে তো সবকিছু আপনি ম্যানেজ করে দিতেন, এখন সে সবকিছু কেহ দিবে ম্যানেজ করে? রাজীবের সাথে কথা বলো আর ওকে আসতে বলো। বস, এই রাজীব কেহ? ও আমারই লোক, মোবাইল দে, আমি ওকে কল দিচ্ছি। রাজীবকে কল দিয়ে বলে, সাথে সবটা বুঝিয়ে দেয়। কাল রাজীব আসবে, তোরা ওকে রেল স্টেশন থেকে নিয়ে আসবি। কিন্তু আমরা ওনাকে চিনব কি করে? ও নেমে এই নাম্বারে কল দিবে, তখন ও যা যা বলবে তা তা করবে। ঠিক আছে বস। তোমরা তাহলে আসো, আবার কবে দেখা হবে তোমাদের সাথে তা আমি জানি না। লোকেরা চলে যায়। রাতে ইরা আর আকাশ গল্প করতে থাকে। আমরা হানিমুনে কোথায় যাব? কার হানিমুন আর কিসের হানিমুন? ওই বিয়ে করেছি আমরা, হানিমুন তো আমাদেরই হবে। বর্তমানে অনেক কাজ পড়ে আছে, কিভাবে যাই বলো? হানিমুনের তুলনায় তোমার কাছে কাজ বেশি হয়ে গেল। তুমি বুঝো না কেন? ওরা 4জন তো আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, কখন কি করে বসে আমাদের। তাহলে আমরা দেশের বাইরে যাব, ওইখানে তো চাইলেও ক্ষতি করতে পারবে না। আচ্ছা আগে পরিস্থিতি দেখি, তারপর না হয় তোমাকে জানাবো। তাছাড়া সময় মতো 2টা দিন হলো। তবে আমি আর 3টা দিন দেখব, যদি তুমি না নিয়ে যাও তাহলে আমি তাহলে কি করবে? অন্য কারোর সাথে হানিমুনে চলে যাব, বলে দিলাম তোমাকে। 3 দিন পরে কেন? সকালে চলে যাও যদি কেউ থাকে। এখন তো আমাকে ভাগিয়ে দেওয়ার ধান্দা খুঁজতেছো। তুমি কি ভেবেছো আমি এইগুলির কোনো কিছুই বুঝি না? আমি অবুঝ? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিতেই বলছি। রাখ তোর এমপি বলা। আমি 3 দিন সময় দিলাম, যদি এর ভিতরে হানিমুনের প্ল্যান না করেছিস তাহলে তোর এই বাড়িতে ঢোকা বন্ধ। আমার বাড়ি অথচ আমি ঢুকতে পারবো না? হ্যাঁ, পারবে না। এবার তুমি নিজেই ভেবে দেখো কি করবা। এবার তো বেচারা ভালো একটা ঝামেলার মধ্যে পড়েছে, কি করবে ভেবে পাচ্ছে না। সেজন্য তাড়াতাড়ি করে টিকিট করার ব্যবস্থা করে। এদিকে রাজীব স্টেশনে চলে আসে। কোথায় তোমরা? আমরা তো স্টেশনে আছি। তোরা কোন দিকে আছিস? 2 নাম্বার পিলারের নিচে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, অপেক্ষা কর। 3 মিনিট পরে ওদের সামনে আসে, কিন্তু ওরা চিনতে পারছে না। সেজন্য ওই কি চাই তোর? তোদেরকে আমরা চাই। কথাটা শুনে ওরা পুলিশ ভেবে ভয়ে পালাতে যাবে, তখনই ওদের থামায়। আগে বললেই তো পারতেন, আমরা তো শুধু শুধু ভয় পেয়ে গিয়েছি। তোদের মতো হাদারাম দিয়ে এমপি কি করে যে এতগুলো বছর চলছে তা আমি বুঝতে পারছি না। আমরা যেমনই আছি তেমনই থাকতে চাই। এত বকবক না করে চল এখন। কোথায় যাবেন?
কবরের স্থানে। ওখানে আপনার কাজ কি? আপনার তো আমাদের সাথে আস্তানায় যাওয়ার কথা, তাহলে সেখানে না এসে কবরের স্থানে কেন যেতে চাইছেন? যখন সবই জানিস তাহলে জিজ্ঞেস করলি কেন? তোদের কি করে যে এমপি রাখছে কে জানে। দেখুন, কথায় কথায় এরকমভাবে রাগ দেখাবেন না। বেশি পটর পটর না করে চল এখান থেকে। রাজীবকে নিয়ে চলে আসে আস্তানায়, এসেই বিশ্রাম করতে থাকে। রাতে এমপির লোকেদের সাথে আলোচনা করতে থাকে। সবটা শোনার পর তাহলে লোকটা মন্ত্রী, সেজন্য ওকে মারাটা কিছুটা কঠিন তো হবে। তার উপর তোমাদের কথা তো বাদই দিলাম, তোমরা যেভাবে যা কিছু করতেছো সে কথা তো বাদই দিলাম, তোমাদের দিয়ে কোনো কিছুই হবে না। সেজন্য আমি আমার লোকদের নিয়ে আসবো। আমরা তো 20 জনের মতো আছি, তাহলে নতুন করে আবার লোক কেন? তোরা যে এক একটা মাথা মোটা, তোদের দিয়ে তো এই কাজ মোটেও সম্ভব না। এভাবে অপমান করতেছেন? তোদের মান থাকলে তো অপমান করব। আমার 20 জন লোক আসবে, সেজন্য ওদের থাকা আর খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই নে 1 লক্ষ টাকা, ওই জায়গায় ওদের থাকার ব্যবস্থা কর। কি বলেন? ইট, রড, বালি, সিমেন্ট তো 5 লক্ষের মতো আসবে। ওই হাদারাম, আমরা এখানে সারা জীবন থাকতে আসিনি, 2-3 দিন থাকতে এসেছি। জি, বুঝতে পেরেছি। কাল থেকে তাহলে কাজ শুরু করতেছি। পরের দিন থেকে কাজ শুরু করে। একা একে 20 জনের থাকার জন্য একটা বড় করে টিনের ঘর তুলে একদম সিম্পলের মধ্যে। এভাবে 2 দিন কেটে যায়। কোনো ব্যবস্থা করলে? টিকিট করতে দিয়েছি, কালকে জানাবে। আমি কি ব্যাগ গুছিয়ে রাখবো? আগে টিকিট দেখি, সময় দেখার পরে জানাবো। ঠিক আছে। এইদিকে টিকিট দেখে ইরাকে জানায়। ইরাও সবকিছু গুছিয়ে নেয়। রাতে ওরা সবকিছু নিয়ে নিচে নামে। ইরা, কোথায় যাচ্ছিস তুই? হানিমুনে যাচ্ছি আম্মু। আমাদের তো কিছুই বললি না। হানিমুনে যাব, মেয়ে হয়ে মাকে এটা বলবো কি করে বলো? কিছু তো জানাতে পারতি। আরে বলো না, আকাশকে অনেক বলেছি, কিন্তু অনেক বড় ঝড়ঝাপটার পরে আজকে টিকিট পেলো। তোর কি লজ্জা শরম কখনোই হবে না? বুঝি না, তুমিও বলতেছো, আকাশও বলতেছে আমার নাকি মোটো লজ্জা শরম নেই। যদি থাকতো তাহলে কেউ হানিমুনে যাওয়ার জন্য স্বামীর সাথে এভাবে ঝগড়া করে? দূর, যা হওয়ার হয়েছে, আমরা গেলাম, তোমরা নিজেদের খেয়াল রেখো। কিন্তু আকাশ কোথায়? এই তো নামবে এক্ষুনি। আকাশও নিচে নামে, এসে ইরার বাবা মাকে সবটা বুঝিয়ে দেয়। তাহলে বাবা মা যা দরকার পড়বে সিকিউরিটিকে বলবেন, ওরা এনে দিবে। তবে আপনারা বাড়ির বাইরে যাবেন না। তুমি কোনো চিন্তা করো না, আমরা বাইরে যাব না। যদি কোনো বিপদ মনে করেন, গোপনীয় রুমটা তো জানেন, ওই রুমে চলে যাবেন। ওখানে মোবাইল, টেলিফোন লাইন আছে, সাথে আশেপাশে থানার নাম্বার। ওদের কল দিয়ে সহযোগিতা নিতে পারবেন। ঠিক আছে, তোমরাও সাবধানে থাকিও। তোমরা এই নিয়ে কোনো চিন্তা করো না, চলি তাহলে আমরা। ওনারাও সবটা বুঝে নেয়। ওরা বের হয়ে চলে যায় এয়ারপোর্টের দিকে। রাজীবের লোকেরা রেল স্টেশনে চলে আসে। রাজীব ওদের নেওয়ার জন্য চলে আসে। ভাই কেমন আছেন? আমি ঠিক আছি, একজনকে মারতে টপকাতে হবে। বস, তাই বলে 20 জনকে এনেছেন? 4-5 জনকে তো আপনি একাই মেরে ফেলতে পারেন। লোকটা একজন মন্ত্রী, লোক বললে ভুল হবে, 28-30 বছর হবে। কি বলেন? তাহলে তো রিস্ক আছে অনেক। রিস্ক তো থাকবে, এখানে এইসব বিষয় নিয়ে আলোচনা না করে চল এখন আমার সাথে। জি চলুন বস। ওদের নিয়ে আস্তানায় আসে। তারপর ওদের জন্য তৈরি করা ওই ঘরটা দেখিয়ে দেয়। বস, আমরা এই ঘরে কিভাবে থাকবো? আমরা এখানে 2-3 দিন থাকার জন্য এসেছি। তাহলে তো ঠিক আছে, আমরা তাহলে বিশ্রাম করি। ঠিক আছে, যা তোরা। আর ওই, তোমরা এদিকে আসো। জি বলুন। ওই মন্ত্রীর খোঁজ খবর কিছু কি এনেছিস তুই? শেষবার খোঁজ তো নিলাম, জানতে পেরেছি ওরা বাহিরে গেছে। তা ফিরবে কখন? এই ব্যাপারে কোনো কিছু এখনো বলেনি। না বললে তো সমস্যা, এরকম অর্ধেক তত্ত্ব দিয়ে তো কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। আচ্ছা, ওরা দেখি কবে আসে। এরা তো অপেক্ষা করতে থাকে। ওইদিকে আকাশ আর ইরা চলে আসে দুবাইতে। ওরা একটা হোটেলে চলে আসে। আমরা এখন বিশ্রাম নেই, তাহলে রাতে বের হবো আমরা। তোমার যেমনটা ইচ্ছা। ওরা ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে ওরা শহরটাকে ঘুরে দেখার জন্য বের হয়। অনেকটা সময় নিয়ে ঘুরে তারপর বাসায় ফিরে আসে। অনেক ক্লান্ত আমি, ঘুমাই এখন। ঠিক আছে, ঘুমাও তাহলে। তুমি দেখে আর রোমান্টিক একটা ছেলে। আমি আবার কি করলাম? কোথায় একটু আদর করবে, জড়িয়ে ধরে ঘুমাবে, তা না করে আমাকে ঘুমাতে বলতেছো। তুমি নিজেই তো বললে তুমি ক্লান্ত। সেটা তো বলেছি, কিন্তু জড়িয়ে ধরতে তো মানা করিনি। আসলে তোমাদের মেয়েদের মন কখন কি চেয়ে বসে তা তোমরা নিজেরাও জানো না। দেখো, আমরা কিন্তু সবাই জানি
আসল কথা হলো তোমরা ছেলেরা বোকা, বুঝতে পারলে? তুমি যে কতটা চালাক সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি কি কোনো কিছু বললে? হুম হুম। বলছিলাম কি, চলো এখন ঘুমাই। ঠিক আছে, চলো। ওরা ঘুমিয়ে যায়। রাজীব খোঁজ নিয়ে জানতে পারে আকাশ দেশের বাহিরে আছে। সেজন্য ফেরা অবধি অপেক্ষা করতে থাকে। এখন তাহলে প্ল্যান কি? আগেও ফিরে আসুক, তারপর ওর ব্যবস্থা করব। সবচেয়ে ভালো হবে যদি আমরা এয়ারপোর্টে পরেই ওর উপরে হামলা করি। কিন্তু রাস্তায় পুলিশ আর ওর সাথে তো সিকিউরিটি থাকবে। এর বাহিরে বাকি সময়ে ও সিকিউরিটি থাকবে ওর সাথে। তাহলে কি করা যায়? আমরা তো 40 জন আছি, সবাই মিলে যদি একসাথে হামলা করি তাহলে সিকিউরিটিও কোনো কিছু করতে পারবে না। কিন্তু ও কবে ফিরবে সেটাই তো আমরা জানি না। সেজন্য আমি এয়ারপোর্টের বাইরে হামলা করার কথা এড়িয়ে চলতেছি। এটা তো ভেবে দেখিনি, তাহলে অপেক্ষা করি আমরা। ঠিক আছে, তবে এর ভিতরে অন্য সব কাজ করতে থাকো, মানে হামলা করার জন্য যা যা দরকার সেগুলোর ব্যবস্থা করো। ঠিক আছে, করতেছি। এরা এদের মতো করে সব কিছু ঠিক করতে থাকে। অন্যদিকে আমরা কিন্তু এখানে 5 দিন থাকবো। এতগুলো দিন? তো কি হয়েছে? আবার কখন তুমি ঘুরতে নিয়ে আসো তার কোনো তো গ্যারান্টি নেই। বাহ, মেয়ে মানুষ এতটা চালাক হয়? তোমাকে না দেখলে তো বুঝতেই পারতাম না। সব মেয়েরাই মোটামুটি চালাক, কিন্তু তোমরা বুঝতে লেট করো। ও তাই নাকি? আজকে শপিংয়ে যাব, কিন্তু স্পেশাল জিনিস কিনবো হানিমুনের জন্য। সেটা আবার কি? তুমি আসলেই বুঝতে পারবে। ওরা শপিং করতে থাকে। ইরা কিছু ড্রেস কিনতে থাকে। তা দেখে এবার আকাশও খুশি। কেন খুশি হয় তা আপনাদের না চালিয়েও চলবে। এবার বলো, তুমি খুশি তো? অনেক খুশি আমি। চলো এইগুলো নিয়ে হোটেলে যাই, রাতে বের হব। ওরা রাতে সমুদ্রের ধারে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকে। তারপর হোটেলে এসে ইরা ড্রেসগুলো পরে নেয়। তো এখন বলো কেমন লাগছে? সবার সামনে বলাটা কি ঠিক হবে না? আমি আর তুমি ছাড়া তো কেউ নেই এখানে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো গল্পটা শুনবে, তারা তো জেনে যাবে। থাক, তাহলে আর বলতে হবে না, চলো তাহলে। এরপর যা হয় তা শুনে কাজ নেই। সকালবেলায় কারো কলে আকাশের ঘুম ভাঙে। কি হয়েছে বলো? স্যার, আপনাকে মারতে 40 জন লোক এসেছে। কবে হামলা করবে ওরা? এই তো আপনি ফেরার পরই। খবর নিয়ে দেখো ওরা কোন জায়গায় আছে, তারপর ওদের যা করার করতে থাকো। ঠিক আছে স্যার, খোঁজ লাগাচ্ছি আমরা। ওরা খোঁজ করতে থাকে। আকাশও ওর কাজ করতে থাকে। 2 দিন কেটে যায়। এরাও খুশি, কেননা অনেক বেশি ঘুরতে পেরেছে, সাথে শপিং তো করেছে অনেক বেশি, সেই জন্য। পরের দিন স্যার, ওদের আস্তানার খোঁজ পেয়েছি। তাহলে ওদের উপর নজর রাখো। মেরে ফেলবো কি ওদের? এখন না, আমি ফিরে আসি, তারপর না হয় ওদের একটা ব্যবস্থা করব আমি। ঠিক আছে স্যার, আমরা তাহলে বাড়িটার উপরে নজর রাখব। কল কেটে দেয়। তবে এত কিছু হয়ে গেছে, অথচ ইরাকে কোনো কিছু এখনও জানায়নি। কেননা শুধু শুধু ওকে টেনশন দিতে চায় না বলেই কোনো কিছু আর জানায়নি। পরের দিন আচ্ছা, আমরা তো কাল চলে যাব। হ্যাঁ, তো বলছিলাম কি, বাবা মার জন্য কিছু কিনবো কি? এখানে বলার কি আছে? তারপরও তোমাকে জিজ্ঞাসা করে নেই। তোমার যা যা ইচ্ছে হয় কিনে নাও। আচ্ছা তাহলে চলো এক্ষুনি যাই। বের হয়ে শপিং শেষ করে। সকালে সব কিছু গুছিয়ে ওরা এয়ারপোর্টে আসে। ওখান থেকে নিয়ে দেশে আসে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই এত সিকিউরিটি কেন? তাহলে কি সিকিউরিটি ছাড়াই যাব? তা বলিনি, কিন্তু তাই বলে এত সিকিউরিটিও আনতে বলিনি। যদি তুমি বুঝতে তাহলে তো হতোই। এখন চলো তাহলে। বাসায় ফিরে আসে। এসে ইরা ওর বাবা মাকে ওদের গিফটগুলো দেয়। ওনারা অনেক খুশি। তুমি তাহলে থাকো, আমি একটু আসি। মাত্র তো এলে আর আবার ফিরে যাবে? কিছু কাজ আছে। রাত 8টার আগে ফিরে আসবে। ঠিক আছে, আসবো। বের হয়ে কিছু সিসিটিভি নিয়ে ওদের আস্তানা দেখার জন্য আসে। পুরো জায়গা দেখে নেয় ভালো করে। স্যার, আক্রমণ কি এখনই করবেন? এখন না, ওদের কাছে কি কি হাতিয়ার আছে তা তো জানি না। তাছাড়া তোমরা নিজেরাই তো ঠিকমতো হাতিয়ার আনোনি, আর তারপর তোমরা এসেছো 10 জন। তাহলে কি অন্য একদিন আসবো? হ্যাঁ, সেজন্য পুরো জায়গাটা আগে ভালো করে দেখে নাও। ওরা পুরো জায়গাটা দেখে নেয়, কিভাবে কি কি করতে হবে সেগুলো ওরা আইডিয়া নিয়ে নেয়। পরের দিন ভাই, খবর পেয়েছি। কি পেয়েছিস? মন্ত্রী তো দেশে এসেছে। তাহলে তো খোঁজ নিতে হবে। কি রকম খোঁজ? ওর সাথে কয়টা গাড়ি থাকে, কতগুলো লোক থাকে, এইসব আগে জানতে হবে। তাহলে খোঁজ নেওয়া শুরু করি। সেটাই করো তাহলে। এরাও খোঁজ নেওয়া শুরু করে দেয়।
ওইদিকে আকাশ এখন সিকিউরিটি পুলিশ রেডি করে রাখে। ওখানে যাকে পাবে তাকেই মেরে ফেলবে, কাউকে বাঁচিয়ে রাখা চলবে না। জি স্যার, যেমনটা আপনার ইচ্ছে। স্যার তাই বলে সবাইকে মেরে ফেলতে হবে? হবে, তবে আমিও তোমাদের সাথে থাকবো। যদি আপনার কিছু হয়ে যায়? আমি দরকার হলে দূরে থাকবো। ঠিক আছে, তবে গাড়িতেই থাকবেন। আচ্ছা, তাই হবে। যাওয়ার আগে বাসায় ফিরে আসে, এসে ইরার সাথে কথা বলতে থাকে। আচ্ছা শোনো, আমি একটা জায়গায় যাচ্ছি, ফিরতে রাত হবে, তুমি আমার জন্য অপেক্ষা করো না। কি বলো, এত রাত করে বাইরে কেন থাকবে? সে অনেক কাজ বাকি আছে, তোমাকে পরে একটা সময় না হয় বলবো। এখন তাহলে আমি আসি। সাবধানে থাকিও, আমি কিন্তু অপেক্ষা করব তোমার জন্য। বের হয়ে 20 জন সিকিউরিটি আর 10 জন পুলিশ নিয়ে চলে আসে আস্তানার কাছে। আপনি গাড়িতেই থাকবেন, আপনার জন্য 5 জন সিকিউরিটি রেখে গেলাম। এরা 5 জন যদি এখানে থাকে, তোমরা তো লোকজন কম হয়ে যাবে। সমস্যা হবে না, এই চলো তোমরা। ওদের নিয়ে আস্তানা মেইন গেটে চলে আসে। এক এক করে যাকেই সামনে পাচ্ছে তাকেই মারতে থাকে। এভাবে রাজীবের অনেক লোককেই মেরে ফেলা হয়। বস, আমাদের লোকজন তো কম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আক্রমণ করো ওদের ওপরে। এভাবে আরও কিছুক্ষণ আক্রমণ হতে থাকে। রাজীবের সাথে আরও 3-4 জন লোকই জীবিত আছে। ওরা পালিয়ে যেতে চাইলে ওদের ধরে ফেলে। পালানো কি এতই সহজ? ওদের নিয়ে মন্ত্রী স্যারের কাছে চল। ওখানে এসে ওদের সাথে কথা বলতে থাকে। ওরাও সব সত্যি বলে দেয় এক এক করে। এবার তো আমাদের ছেড়ে দিন। তোদের বসের কাছে তোদের নিয়ে যাচ্ছি, ওখানে না হয় বাকিটা হিসেব করে নিতে পারবি। বসের কাছে নিয়ে আসে। ওরাও রাজীবকে দেখে অবাক হয়। বস, আমরা পারিনি। সত্যি তোদের দিয়ে কোনো কাজ হবে না। সামান্য একটা কাজ তোরা করতে পারলি না। এখন আর আফসোস করে কোনো লাভ হবে না। তখনই একজন পুলিশ আসে ওখানে। স্যার, আরেকজন আইএএস অফিসার আছে, তাকেও ধরতে হবে। আমি তো আছি, সেই পুরনোভাবে বডিগার্ড হয়ে যাব। না জানি কোন অফিসারের জায়গা আমাদের মতো ছেলে হয়। আর এরই মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তো আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ও হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিও কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে কোনো নতুন গল্পের নোটিফিকেশন আপনারা মিস না করতে পারে। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।